গত 15 বছরে বাংলাদেশে আমরা যে উন্নয়নের গালগল্প শুনেছি সেটা যে আসলে ভিতর থেকে কতটা ফাঁপা এবং আমাদের সাধারণ মানুষের জীবনকে কিন্তু দিন দিন এটা সংযুক্ত করে আনছিল। তো অনেক জায়গায় আসলে জনগণের যে পয়েন্ট অফ ভিউ বা আমরা আসলে কিভাবে জেনারেল পিপল তারা কেন আসলে এই মুভমেন্টে এতটা হোল হার্টেড পার্টিসিপেট করেছিল, এই জায়গাটা হয়তো আমার পক্ষে বলা সম্ভব। সো I feel very honored, not as a participant from the বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, but as a general people. And it's a very একটা নতুন সময় যেখানে আসলে সাধারণ মানুষের যে পার্সপেক্টিভ সেটা টেবিলে শোনার চেষ্টা করা হয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা এই চেষ্টাটা করেছেন। প্রথমেই এই আলোচনার সূত্র ধরে শ্বেতপত্রটি কিছুটা ঘেঁটে দেখার সুযোগ হয়েছিল। তো শ্বেতপত্রের যেভাবে করে আসলে ডকুমেন্টেশন করা হয়েছে ইট ওয়াজ অ্যামেজিং। আর গত 15 বছরে বাংলাদেশে আমরা যে উন্নয়নের গালগল্প শুনেছি সেটা যে আসলে ভিতর থেকে কতটা ফাঁপা এবং আমাদের সাধারণ মানুষের জীবনকে কিন্তু দিন দিন এটা সংযুক্ত করে আনছিল। বিশেষ করে এখানে শুরুতে একটা কথা উল্লেখ করা হয়, বা আমি একটু রিড করতে পারি, যেটা বলা হয় যে মিডল ইনকাম ট্র্যাপ, মানে বাংলাদেশ যে একটা মিডল ইনকাম কান্ট্রিতে পরিণত হয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষের জীবন কিন্তু এখন একটা লোয়ার ইনকাম কান্ট্রির মধ্যে রয়ে গেছে। এবং যে সিরিয়াস লেভেলের ইনকাম ডিসপ্যারিটি, এটাই কিন্তু আমাদের ইকোনমিতে যে আপনারা বাজেট তৈরি করছেন, আপনারা কিন্তু প্রতি ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স দেখে হচ্ছে জাজ করছেন, বাট এই স্ট্যাটিস্টিক্সের সাথে আসলে গ্রাউন্ড রিয়েলিটির আমি খুব কম মিল পাই। বিকজ আপনি যদি কোভিডের সময় দেখেন, কোভিডের সময় একটা বড় অংশের মানুষ তারা কিন্তু লোয়ার ইনকাম বা লোয়ার মিডল ইনকাম থেকে কমপ্লিটলি একটা হতদরিদ্র পরিস্থিতিতে চলে গেছে। এবং এই বিষয়গুলো আসলে আমাদের স্ট্যাটিস্টিক্সের মধ্যে উঠে আসে না, কিন্তু যখনই আপনি ট্যাক্স ইমপ্লিমেন্ট করছেন, যখনই গ্যাসের প্রাইস বাড়াচ্ছেন, যখনই তেলের প্রাইস বাড়াচ্ছেন, তখনই আসলে এই সাধারণ মানুষের জীবনগুলো কিন্তু একটা বড় ধরনের সংকটের মধ্যে পড়ে যায়। সো বেসিক্যালি বাংলাদেশে যে বর্তমান ট্যাক্সেশন সিস্টেমের মধ্যে যেভাবে প্রবেশ করছে, আমি বিশ্বাস করি যে বাংলাদেশে আছে খুবই ধনী এবং খুবই দরিদ্র। এর মাঝখানে যে একটা যে মিডল ইনকাম ফ্যামিলিজ গুলো থাকার কথা, সেই ফ্যামিলিজ গুলো কিন্তু খুব একটা ওয়েল এস্টাবলিশ না এবং খুবই ভালনারেবল পরিস্থিতির মধ্যে আছে। সো এখানে রিসেন্টলি গভর্নমেন্টের পক্ষ থেকে তারা যখন বাজেট নিয়ে চিন্তা ভাবনা করছে, তখন কিন্তু কিছুটা তারা হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের বাজেটগুলো কমানোর কথা বলেছে। একই সাথে হচ্ছে তারা যেটা ইন্টারেস্ট পেমেন্ট, সেখানে কিন্তু তারা ইনভেস্ট করার কথা, এখানে তারা বাজেট অ্যালোকেট করার কথা ভাবছে। কিন্তু এই যে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো, সেগুলো আসলে কতটা ফিজিবল, সেই ফিজিবিলিটি নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে আমি দেখিনি স্টাডি হয়েছে। বিশেষ করে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে খুবই স্পেসিফিক আমরা বলেছিলাম যে ভারতের সাথে বাংলাদেশের কি কি চুক্তিগুলো হয়েছে সেগুলো কিন্তু জনগণের সামনে স্পষ্ট হওয়া দরকার। বিকজ ফর দ্য লাস্ট 15 ইয়ার্স আমরা কিন্তু রীতিমতো শোষিত হয়েছি এবং ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে ইউজ হয়েছি, এবং শেখ হাসিনা সরকার বাংলাদেশকে লিটারালি বিভিন্ন প্রজেক্টের নাম করে ভারতের হাতে তুলে দিয়েছে। তো স্টিল নাও আমাদের গভর্নমেন্ট কিন্তু আমাদের কাছে স্পষ্ট করেনি যে ভারতের সাথে বাংলাদেশে কি কি ধরনের চুক্তির মধ্যে দিয়ে গিয়েছে। এবং শুধুমাত্র এটা ভারত না, এটা রাশিয়া এবং চায়নার ক্ষেত্রেও একইভাবে খাটে। বিকজ ফর দ্য লাস্ট 15 ইয়ার্স আমরা যে পরিমাণে ট্যাক্সেশন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য না, বরং যে মানুষগুলো আমাদের পকেট থেকে টাকা কেটে নিয়ে গেছে সেই মানুষগুলোর ওই ঘাটতিটা পূরণ করার জন্য হচ্ছে আমাদের উপরে এই ধরনের ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়েছে। সো ইটস ভেরি সরি টু সে যে গভর্নমেন্ট কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়গুলোকে খুব বেশি সিরিয়াসলি নেয়নি। আর থার্ড অফ অল, যে এখান থেকে আসলে আসে যখন আমরা বলছি যে মিডল ইনকাম ট্র্যাক। সো এখানে একটা খুব সিগনিফিকেন্ট কথা, একটা লাইন ছিল যেটা আমার কাছে মনে হয়েছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি একটু রিড আউট করছি। The policy for development of capital intensive fast moving consumer goods and prioritizing the erection of temples of development such as the mega projects in power and transport, sidelined investing in small and medium entrepreneurs and farmers, or the development of existing cities to make them livable, and more generally the SDGs। এই যে আমাদের ভয়াবহ রকম মেগা প্রজেক্ট, এই প্রজেক্টগুলোতে ইনভেস্টমেন্ট করার কারণে আমাদের যারা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনার্সরা আছে, এই যে ছোট ছোট এন্টারপ্রাইজগুলো আছে, সেগুলো কিন্তু কখনো মাথা তুলে দাঁড়াতে পারেনি। এবং গত 15 বছরই বলতে গেলে শুকিয়ে মারা হয়েছে বাংলাদেশের ইকোনমিটাকে।
সো বাংলাদেশের বর্তমান যে গভর্নমেন্ট তাদের এই যে এসএমই মানে স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ তাদেরকে নিয়ে কি পরিকল্পনা সেটা আসলে স্পষ্ট হওয়ার দরকার। এখানে অনেকেই যুব কর্মসংস্থান নিয়ে বলেছে, এই ব্যাপারে আপনার কোনো? হ্যাঁ, ওই বিষয়টাতে আমি আসছি। সো যখনই আপনি হচ্ছে এসএমই বা স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ নিয়ে এখানে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা প্রপার প্ল্যানিং থাকবে, তখন কিন্তু একই সাথে এখানে ইউথ এমপ্লয়াবিলিটি এখানে আসবে। একই সাথে হচ্ছে আমাদের কারিকুলামগুলো কিভাবে করে ডিজাইন করা যায়, ইউনিভার্সিটি কারিকুলামগুলো বা আমাদের এডুকেশন সেক্টরটা কিভাবে করে ডিজাইন করা যায়, সেই বিষয়টাও কিন্তু উঠে আসবে। সো এগুলো খুবই ইন্টারওয়াইন্ড বিষয়, যেগুলোকে আলাদা করে দেখার খুব সুযোগ নেই। সো আমি মনে করি যে এই যে স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এই যে উদ্যোগটা তৈরি করা, এই বিষয়গুলো নিয়ে বর্তমান সরকারের একটা ভালো পরিকল্পনা দরকার। আর দুইটা বিষয় আমার এখানে বলার আছে, সেটা হচ্ছে লাস্ট 15 ইয়ার্সে এখানে আপনাদের যে শ্বেতপত্রের মধ্যে উল্লেখ করা আছে যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টে গত 15 ইয়ার্সে 7 লাখ কোটি টাকা এখানে খরচ হয়েছে, এবং যার মধ্যে 40% শুধুমাত্র ব্যুরোক্রেটস যারা আমলা তারা আত্মসাৎ করেছে। এই 7 লাখ কোটি টাকার মধ্যে 40% আমলারা আত্মসাৎ করেছে। আর বর্তমান যে গভর্নমেন্ট তারা ট্যাক্সেশনের কথা যখন ভাবছে তখন এসে নতুন করে মহার্ঘ ভাতা চালু করে, অর্থাৎ এই যে আমলারা তাদের কিন্তু নতুন করে ফ্যাসিলিটিস এখানে চালু হচ্ছে। অথচ দরকার ছিল গত 15 বছরে যে আমলারা বাংলাদেশকে এভাবে রীতিমতো ধ্বংস করার পিছনে দায়ী, তাদেরকে ধরে ধরে জেলে ভরা দরকার ছিল। বাট আমরা এখনো পর্যন্ত সে ধরনের কোনো অ্যাক্টিভিটিস দেখছি না। অথচ দেখছি যে বিভিন্ন মন্ত্রণালয় আছে গভর্নমেন্টের মধ্যে যেগুলো পুরোপুরি সচিব এবং অন্যান্য আমলা দ্বারা পরিচালিত, যেখানে উপদেষ্টাদের আসলে কোনো ধরনের অ্যাক্টিভিটিস নেই। তো এটা হচ্ছে একটা বিষয়। আর লাস্ট অফ অল যেটা বলতে হবে সেটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট, আমাদের যে বাজেট অ্যালোকেশনের মধ্যে আমি স্পেসিফিক্যালি মনে করি গভর্নমেন্ট একটা গোল সেট করতে পারে যে আমাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বাজেটটা একটা 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 ভালো পরিকল্পনা নিয়ে এসে, যে আমাদের বিভিন্ন দেশে আমরা যদি দেখি যে ইন্টারনাল রিসার্চ এবং ইন্টারনাল ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোর জন্য তারা কিন্তু দেখা যায় সরকারের পক্ষ থেকেই তাদের একটা উদ্যোগ থাকে। বাট আমি যেহেতু বায়োকেমিস্ট্রি থেকে পড়েছি, আমরা প্রতি বছরই দেখছি যে সরকার কিন্তু এই যে স্টেম রিসার্চে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করে না, এবং এটা নিয়ে তাদের কোনো ধরনের চিন্তাই নেই। কিন্তু আমি যদি 20 থেকে 25 বছর পরের ইকোনমির কথা ভাবি, তাহলে অবশ্যই আমাকে স্টেম রিসার্চের কথা ভাবতে হবে, আমাকে ইন্টারনাল রিসার্চের উপর ক্যাপাসিটিটা বিল্ড করতে হবে, এবং সেটার জন্য অবশ্যই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বাজেটটা ইনক্রিজ করা দরকার। একই সাথে হেলথ এন্ড এডুকেশন বাজেট, যেটা একটু আগে সম্ভবত একজন বলেছিলেন যে আমাদের ট্যাক্স এক্সাম্পশন যদি আমরা 6% যেটা ট্যাক্স এক্সাম্পশন ছিল সেটা যদি নিরোধ করা যেত, তাহলে কিন্তু আমরা হেলথ এন্ড এডুকেশন বাজেটটা বাড়াতে পারতাম। এখন আমাদের গত 15 বছরে যেসব জায়ান্টরা বাংলাদেশ থেকে টাকা পাচার করেছে, ইভেন বাংলাদেশের ভিতরেও কিন্তু তাদের প্রচুর টাকা আছে, সেটা কিন্তু এখন পর্যন্ত সরকার করতে পারেনি, কনফিসকেট করতে পারেনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি এই টাকাগুলো অন্তত সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ হতো, এই যে মালিকরা তারা যে বাংলাদেশকে রীতিমতো একটা ছোবলা বানিয়ে দিয়েছে, তাদের থেকে অন্তত কিছু পরিমাণ টাকা সরকার বের করে এনে আমাদের হেলথ এন্ড এডুকেশন সেক্টরের মধ্যে কাজে লাগাতে পারতো, বা ইকোনমিকে স্টেবল করার পিছনে কাজে লাগাতে পারতো।